হাতের ইশারা, বাঁশের লাঠি আর বাঁশি দিয়েই চলছে ট্রাফিক পুলিশের কাজ। এতে বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। মুখ থুবড়ে পড়েছে ঢাকার যানজট নিরসনে ২ সিটি কর্পোরেশনের নেয়া স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি প্রকল্প। ১১০টি সিগন্যাল পয়েন্টে প্রায় ৩,০০০ স্বয়ংক্রিয় রঙিন বাতি পুরোপুরি বিকল। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, কোনো পরিকল্পনা ছাড়াই নেওয়া হয়েছিল প্রকল্প। নাজমুস সালেহীর রিপোর্ট। রাজধানীর অন্যতম ব্যস্ত রাস্তা বিজয় সরণি। যানবাহন নিয়ন্ত্রণে ৪ রাস্তার এই ডাইভারশনে চারদিকেই আছে সিগন্যাল পোস্ট, আছে রঙিন বাতি। কিন্তু এসব ডিজিটাল সিগন্যাল বাতির সবগুলোই নষ্ট। ফলে অন্যতম এই রাস্তায় হাতের ইশারা আর বাঁশের লাঠির সাহায্যেই যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছেন ট্রাফিক পুলিশ। চালকরা বলছেন, যখন গাড়ির চাপ বেশি থাকে তখন খেই হারিয়ে ফেলেন পুলিশ সদস্য। অনেক সময় ভুল সিগন্যালে তৈরি হয় তীব্র যানজট। সিগন্যাল জলে দেখেন ওদিকে যাওয়ার জন্য ধরে আছে লাঠি। এখানে দেখা গেছে একটা সিগন্যাল অনেক সময় দিয়ে রাখে আর একটা সারে কম। অথচ ঢাকার যানজট নিরসনে ২০১২ সাল থেকে ১৯ সাল পর্যন্ত ৩ ধাপে ১১০টি পয়েন্টে ২৪ কোটি টাকা খরচ করে বসানো হয় প্রায় ৩,০০০ স্বয়ংক্রিয় রঙিন বাতি, যার প্রায় সবগুলো এখন মৃত। ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন, ম্যানুয়াল পদ্ধতিতে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। আমি হাত দেখাচ্ছি, তারপর হাতের নিচ দিয়ে বের হয়ে যাচ্ছে। ইঞ্জিনের সামনে যে দাঁড়াইতে হয় পুরাই ঝুঁকিপূর্ণ। আমাদের অনেকে আহত হয়েছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ট্রাফিক ব্যবস্থাপনার কারিগরি প্রস্তুতি ছাড়াই নেওয়া হয় স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি প্রকল্প। সিগন্যাল রিলেটেড প্রজেক্টগুলি নেওয়ার পূর্ব শর্ত দেখেনি এবং নেওয়ার পর এগুলিকে চালু করবে, কে এগুলিকে প্রতিদিন মেনটেন করবে, ডিজাইন করবে, সেই লোকগুলিও সংস্থান না রেখে জাস্ট প্রজেক্ট নেওয়ার জন্য প্রজেক্ট করেছি। সিগন্যাল বাতিগুলো কারিগরিভাবে পরিচালনার দায়িত্ব ট্রাফিক পুলিশকে দিয়ে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে ২ সিটি কর্পোরেশন সম্মত হয়েছে। যুগোপযোগী ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উভয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুলিশ বিভাগের সাথে সমন্বয় করে তাদের যতটুকু নিয়ন্ত্রণ পুলিশ বিভাগের হাতে থাকা দরকার ঠিক ততটুকু তাদেরকে দেওয়া হবে। তবে এর সুফল পেতে কতদিন অপেক্ষা করতে হবে তার সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত মেলেনি। মৃত এই লাইটগুলোকে সচল করার উদ্যোগ না নিয়ে আরও একটি আধুনিক প্রযুক্তির প্রকল্প নেওয়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ইন্টেলিজেন্স সিগন্যাল, যার খরচ ধরা হয়েছে এই প্রকল্পের থেকেও আরও ৩০ থেকে ৪০ গুণ বেশি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাপী সবার জন্য করোনা টিকা নিশ্চিত করতে এই পণ্যটিকে বৈশ্বিক সামগ্রী ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২২ সালের আগস্টের মধ্যে ৮০% মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। বুধবার নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-১৯ শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে একথা বলেন তিনি। এছাড়া রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে সরকার প্রধান বলেন, দ্রুত প্রত্যাবাসন শুরু না করলে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে পুরো অঞ্চল। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। করোনা সংকটে নাকাল গোটা বিশ্ব। ভ্যাকসিনেশন কার্যক্রমে পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক, তখন নিউ ইয়র্কে বসেছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন। মূল আয়োজনের ফাঁকে বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে আয়োজিত হয় হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-১৯ শীর্ষক ভার্চুয়াল সম্মেলন। বিশ্ব নেতাদের মহামারী অবসানে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। উচ্চ পর্যায়ের এই অনলাইন বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ধারণকৃত ভিডিও বার্তায় নিজের বক্তব্য উপস্থাপন করেন তিনি। বলেন, মানুষের জীবিকা ও জীবন বাঁচিয়ে অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে তার সরকার। We are planning to vaccinate 20 million people per month until 80% of our population is vaccinated by August 2022. For effective global vaccination, COVID-19 vaccines need to be declared as global public good. এ সময় ভ্যাকসিনকে বৈশ্বিক পণ্য ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে টিকা উৎপাদনের সুযোগ দিতে হবে। To guarantee universal access, local production of vaccines by developing countries and LDCs that have the capacity must be allowed. পরে রোহিঙ্গা সংক্রান্ত উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকেও যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রত্যাবাসনের সব চেষ্টার পরও সাড়া দেয়নি মিয়ানমার। My government has maintained bilateral engagements with Myanmar. Sadly, our efforts uprooted Myanmar nationals. Returning home to Myanmar has not generated any tangible
outcome yet. Till today, not a single one of them could go back to their homeland. মিয়ানমারের বর্তমান সামরিক পরিস্থিতি প্রত্যাবাসন ইস্যুতে অনিশ্চয়তা সৃষ্টি করেছে জানিয়ে তিনি বলেন, জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়ের সত্যিকারের উদ্যোগ প্রয়োজন। Delaying this crucial problem jeopardizes our collective security. This could potentially destabilize the entire region. গাম্বিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, সৌদি আরব, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন সহ ওআইসির প্রতিনিধিরা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার কথা তুলে ধরেন বৈঠকে। করোনা নিয়ে হোয়াইট হাউসের আয়োজনে গ্লোবাল সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও আরও 18টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত ছিলেন। অপরদিকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশ চীন ও রাশিয়ার সহায়তা চেয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থল লোটে প্যালেস হোটেল, ম্যানহাটান, নিউ ইয়র্ক। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত দীর্ঘ 190 কিলোমিটার 4 লেনের মহাসড়কে চলছে কর্মযজ্ঞ। কোভিড জমি অধিগ্রহণের কারণে কিছুটা ধীরগতি হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ করার আশা প্রকল্প সংশ্লিষ্টদের। এটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের সড়কে যানবাহনের চাপের পাশাপাশি কমবে সড়ক দুর্ঘটনাও, এমন অভিমত বিশেষজ্ঞদের। নুরুল আলম নয়নের তোলা ছবিতে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক পথে আন্তঃযোগাযোগ বাড়াতে বাংলাদেশের 8টি মহাসড়কে যুক্ত হয়েছে এশিয়ান হাইওয়ে সাসেক 2 প্রকল্পে। এটি বাস্তবায়িত হলে ভারত, মিয়ানমার ও চীনের সাথে সড়ক পথে যুক্ত হবে বাংলাদেশ। 16,662 কোটি টাকা ব্যয়ে কাগজে কলমে প্রকল্পটি 2016 সালের হলেও মাঠ পর্যায়ে কাজ শুরু হয় 2019 সালে। এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের হাটিকমরুল হয়ে রংপুর মডার্ন মোড় পর্যন্ত 190 কিলোমিটার সড়কে চলছে মহাকর্মযজ্ঞ। পুরো প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে এডিবি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে। তবে সরকারি সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা ও করোনা মহামারীর কারণে কাজে কিছুটা ধীরগতি হয়েছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। কোভিডের কারণে আমাদের যে সমস্যাটা হয়েছিল আমাদের শুরুর দিকে, আমাদের প্রায় 6 থেকে 8 মাস আমাদের কাজ বন্ধ ছিল। 3 মাস তো পুরোপুরি বন্ধ ছিল। আমাদের জমি অধিগ্রহণের 2-1 জায়গায় একটু সমস্যা হচ্ছে, যে কারণে আমাদের একটু কাজের বাধা হচ্ছে, কিন্তু আমরা আশাবাদী যে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তবে নির্ধারিত সময়ে সাসেক প্রকল্পের 8টি প্যাকেজের কাজ শেষ হবে বলে দাবি প্রকল্প পরিচালকের। 7টি প্যাকেজের কাজ আমরা আশা করছি যে আমরা আগামী 2 বছরের মধ্যে এটাকে শেষ করে দেব। কিন্তু আরও 2টি ইম্পর্টেন্ট প্যাকেজ আছে, যেটা একটা হচ্ছে যে হাটিকামরুল ইন্টারচেঞ্জ, আর একটা হচ্ছে যে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু ব্রিজ সেতু পর্যন্ত। এই 2টা প্যাকেজে আমাদের একটু সময় লাগবে, বাট আমরা চেষ্টা করছি যে কোনোভাবেই যেন 2024 ডিসেম্বরের তার মধ্যেই যাতে আমরা শেষ করতে পারি। প্রকল্পটি বাস্তবায়ন হলে যানজটের পাশাপাশি কমবে দুর্ঘটনাও, এমন অভিমত সড়ক বিশেষজ্ঞদের। আমাদের বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা ইকোনমিক একটা লাইফলাইন যেমন তৈরি হবে, পাশাপাশি হচ্ছে যে এই রাস্তা অর্থাৎ এলেঙ্গা থেকে আমার রংপুর পর্যন্ত যে আমার একটা দুর্ঘটনা ঘটতো এই রাস্তায়, সেটা কিন্তু আমরা অনেকাংশ কমিয়ে আনতে পারবো, কারণ এটা যতটুকু সম্ভব অ্যাক্সেস কন্ট্রোল করা হচ্ছে, 4 লেন করা হচ্ছে এবং গার্ড রেল দেওয়া হচ্ছে। সো ফলে এখানে কিন্তু অ্যাক্সেস অর্থাৎ ক্রসিংটা খুব কম হবে। এছাড়া রংপুর থেকে বুড়িমারি ও বাংলাবান্ধার দিকে 4 লেনের কাজ শেষ হলে এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হবে সাসেক 2 প্রকল্পটি। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশে এশিয়ান হাইওয়ে প্রকল্পের 8টি প্যাকেজ 2024 সালে উদ্বোধন করার কথা রয়েছে। আর এতে করে উত্তরাঞ্চলে কোটি মানুষের ভাগ্য যেমন বদলে যাবে, তেমনি করে বিশ্ব দরবারে যুক্ত হবে নতুন এক বাংলাদেশ। রংপুর থেকে ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে মিলছে পূজা উপলক্ষে বাংলাদেশ থেকে পাঠানো রূপালী ইলিশ। বৃহস্পতিবার সকালে কলকাতা লাগোয়া হাওড়া বাজার থেকে নিলামের মাধ্যমে বিভিন্ন বাজারের মাছ ব্যবসায়ীরা এই ইলিশ সংগ্রহ করেন। পদ্মার সুস্বাদু মাছ পেয়ে খুশি ক্রেতা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় হাওড়া বাজার থেকে আরও বিস্তারিত জানিয়েছেন সুব্রত আচার্য। বৃহস্পতিবার সকালে 11টি ট্রাকে 80 মেট্রিক টন ইলিশ ভারতের অন্যতম বড় মাছের আড়ত হাওড়ার মাছ বাজারে পৌঁছয়। এরপর শুরু হয় নিলামে মাছ বিক্রি। হাক ডাকে স্থানীয় মাছ ব্যবসায়ীদের মাঝে চলে ইলিশ সংগ্রহের প্রতিযোগিতা। আগের তুলনায় দাম কিছুটা কম হওয়ায় খুশি ব্যবসায়ীরাও। দুর্গাপূজার একটা বোনাস পেলাম আমরা, যেটা এতদিন এত টান ছিল, সেই হিসাবে আমরা একটা বোনাস পেলাম। বাজারে আপনার এখানে বিক্রি হচ্ছে যে মাছটা 650, এটা পাইকারি হচ্ছে। খুচরা মার্কেটে এটা 700 থেকে 750 টাকা। আর
আরও একটু ভালো মাছ হলে আপনার 800 টাকা এরকম দামে বিক্রি হতে পারে। বাংলাদেশ ইলিশ যদি দেয়, এটাতে সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট, সেটা এই পারের বাঙালি হোক আর ওই পারের বাঙালি, এটা একটা অন্য লেভেলে যায়। প্রথম চালানে 800 থেকে 1 কেজি 200 গ্রাম ওজনের ইলিশ এসেছে। পাইকারি বাজারে 1 কেজির নিচে মাছের দাম 750 থেকে 800 রুপি এবং 1 কেজির ওপরে ইলিশের দাম 1200 রুপি, যা খুচরো বাজারে 1000 থেকে 1500 রুপিতে বিক্রি হচ্ছে। 52টি মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে এবার পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। পুজোর আগে পশ্চিমবঙ্গের বাঙালিরা কিন্তু অপেক্ষায় থাকেন এই রূপলি ইলিশের জন্য। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে পুজোর উপহার হিসেবে এই ইলিশ হাওড়া বাজারে যখন এসে পৌঁছলো, বলার অপেক্ষা রাখে না। সবার চোখে মুখে যেমন পুজোর যে আনন্দ সেটি আগেই উদ্ভাসিত হয়। হাওড়ার ইলিশ বাজার থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আরও 18 কোটি মার্কিন ডলার তহবিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, তারা 10 লাখেরও বেশি রোহিঙ্গার জন্য এই তহবিলের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য 2017 সাল থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে 120 কোটি ডলার সহায়তা করা হয়েছে। 2017 সালে অং সান সুচির নেতৃত্বে সেনাবাহিনীর নির্যাতনে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে 10 লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর থেকেই তারা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের দ্বিতীয় দিনেও গুরুত্ব পেয়েছে জলবায়ু ইস্যু। পাশাপাশি এদিন বর্ণবাদ ইস্যুতেও কথা বলেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকাতে মানবজাতিকে এখনই জেগে উঠতে হবে মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অন্যদিকে বর্ণবাদ ঠেকাতে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আর ভিডিও বার্তায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বর্ণবাদ রুখতে প্রয়োজন একটি সমন্বিত আইনগত কাঠামো প্রণয়ন। করোনা মহামারীর কারণে নানা ধরনের বিধিনিষেধের মধ্যে মঙ্গলবার শুরু হয় জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন। প্রথম দিনের বিতর্কে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের বক্তব্যে জলবায়ু ও করোনা ইস্যু প্রাধান্য পেলেও দ্বিতীয় দিনের আলোচনায় মুখ্য হয়ে ওঠে বর্ণবাদ ইস্যু। যদিও এদিনও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে সরব ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব ও বিপর্যয় ঠেকাতে মানবজাতিকে এখনই জেগে উঠতে হবে। প্রতিটি রাষ্ট্রকে তার নিজ নিজ জায়গা থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি। 2030 সাল নাগাদ বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণের হার কমানোর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়নে প্রতিটি রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে, কার্যকর পদক্ষেপ দিতে হবে। আমার বিশ্বাস, কয়লা, গাড়ি, অর্থ এবং বৃক্ষ এই 4টি ক্ষেত্রে সমন্বয় করা গেলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। তবে জলবায়ুকে ছাপিয়ে অধিবেশনের দ্বিতীয় দিনে মুখ্য হয়ে ওঠে বর্ণবাদ ইস্যু। অধিবেশনের দ্বিতীয় দিনের বক্তব্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বর্ণবাদ ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অন্যদিকে ভিডিও বার্তায় চীনা পররাষ্ট্রমন্ত্রী বর্ণবাদ নির্মূলে জোর দেন একটি আইনগত কাঠামো প্রণয়নের উপর। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের বিরুদ্ধে যে ধরনের আন্দোলন হয়েছিল সেরকম আরেকটি গণ আন্দোলন প্রয়োজন। আমরা এমন একটি সমাজ ব্যবস্থা চাই যেখানে প্রতিটি ধর্মের, প্রতিটি বর্ণের মানুষ সম্মানের সঙ্গে তার পরিচয় নিয়ে বেঁচে থাকতে পারবেন। এছাড়াও এদিন আঞ্চলিক নিরাপত্তা এবং পরমাণু ইস্যুতে কথা বলেন সৌদি আরব, ভেনেজুয়েলা, ইউক্রেন এবং আফ্রিকার বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। অন্য কর্মকার, সময় সংবাদ। ই পাসপোর্ট চালু হলেও ভোগান্তি কমেনি চট্টগ্রামে। সফটওয়্যার সিস্টেমের জটিলতা ও আবেদনকারীর ভুলের কারণে উল্টো বেড়েছে নানা হয়রানি। তবে কর্তৃপক্ষ বলছে সমস্যার সমাধানে কাজ চলছে। পাসপোর্ট অফিসের ভোগান্তির বিষয়ে গতকাল ছিল ঢাকার অবস্থা নিয়ে রিপোর্ট, আজ থাকছে চট্টগ্রাম নিয়ে। নুরজামান আতিকের ক্যামেরায় শফিকুল আলম প্রতিবেদন। কর্ণফুলীর বাসিন্দা প্রবাসী মিজান 31 আগস্ট পাসপোর্ট পাওয়ার কথা, কিন্তু ভুলে এমডি এর জায়গায় মোহাম্মদ আশায় আটকে গেছে পাসপোর্ট। ভিসার মেয়াদও শেষ, ফলে যেতে পারেননি সৌদি আরব। তারা বলতেছে এমডি মোহাম্মদ আর মফুরা মোহাম্মদ এর জন্য পাসপোর্ট আটকে আছে। আমি যদি 31 তারিখে পাসপোর্ট পেতাম তাহলে আমি চলে যেতে পারতাম।
হাতে লেখা ও এমআরপি ভোগান্তি কমাতে চালু হয়েছে ই পাসপোর্ট। তাতে এতটুকু কমেনি ভোগান্তি, বরং বেড়েছে নানা টেকনিক্যাল হয়রানি। আটকে যাচ্ছে পাসপোর্ট। সবচেয়ে বড় সমস্যা জাতীয় পরিচয়পত্রের সাথে আবেদনকারীর তথ্যের মিল না থাকা। ওরা ভুল করছে যে আমার আব্বুর নাম আবুল কালামের জায়গায় আব্দুল করিম দিছে। তো ওই পাসপোর্টে যখন এখানে আমি আজকে 3টা বছরে এখানে আসতে আসি যাইতে আসি। এক জায়গায় এমডি আছে, আরেক জায়গায় আছে আপনার মোহাম্মদ। এই কারণে শুধু পাসপোর্টটা ওর 6 মাস যাবৎ ঘুরতেছে। ডাইরেক্টলি জমা করলে জমা নেয় না ওরা, দালালের লোগো এটা দেখতে হয়। কর্তৃপক্ষ বলছে আবেদনকারীর অদক্ষতা ও সফটওয়্যার সিস্টেম ভোগান্তির জন্য দায়ী। তবে সমস্যা সমাধানে কাজ করছে তারা। এই ত্রুটির কারণে সিস্টেমে যখন এটা আটকে যায় তখন এটা নিষ্পত্তি হইতে নিয়মের মধ্যে নিষ্পত্তির পথ আছে। আমরা সেই নিষ্পত্তির পথটা ওগুলো করতে লোকজনে একটু কষ্ট পায়, আমাদেরও কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেবা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত দিয়ে যাচ্ছি, কিন্তু এইটা আমাদের জন্য অতিরিক্ত একটা বার্ডেন হয়ে থাকে। চট্টগ্রাম মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিসে প্রতিদিন 500 থেকে 600 পাসপোর্টের আবেদন জমা হয়। পাশাপাশি ডেলিভারি হয় সমপরিমাণ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের একমাত্র জেটিটি। প্রাকৃতিক দুর্যোগে জেটিটি ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিকবার। তবে চলতি বছরের মে মাসে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারে ভেঙে তছনছ হয়ে যায় পল্টন ও জেটির নানা অংশ। এখন পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌরুট। উত্তাল সমুদ্রের কারণে এই দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে মাত্র 5 মাস। এ সময় পর্যটকদের আনা নেয়ায় চলাচল করে 60টির মতো জাহাজ। আর সারা বছর দ্বীপবাসী চলাচলের জন্য ব্যবহার করে শতাধিক ট্রলার। জাহাজ কিংবা ট্রলার, যাত্রী বা মালামাল নিয়ে ভিড়ে দ্বীপের একমাত্র জেটিতে। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ হতে হতে সবশেষ ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে লন্ডভন্ড হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে জেটিটি। মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় পারাপার করলেও বিধ্বস্ত এই জেটিতে পর্যটকবাহী জাহাজ আদৌ ভেড়ানো যাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় দ্বীপের বাসিন্দারা। আমরা অনেক কষ্ট হয়েছে, হয়তো ভয় লাগছে। জেটিটা অকৃত হয়ে পড়েছে, যেটা ব্যবহার করা উপযোগী নয়। এই জেটির পুনঃসংস্কার না হলে এই জনগণ, টুরিস্ট, দেশ বিদেশি টুরিস্ট ওঠানামাতে অনেক বাধাগ্রস্ত হচ্ছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে যে ভেঙে পড়েছে, আজ পর্যন্ত মেরামতের কোনো খোঁজখবর নেই। শীঘ্রই জেটিটি সংস্কার করা না গেলে সেন্ট মার্টিন নির্ভর পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়বে বলে দাবি সংশ্লিষ্টদের। এখনো পর্যন্ত এই জেটিটা সংস্কার করা হয়নি। বর্তমান অবস্থায় শিপ ওখানে বিড়ার জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে। আমরা জোর দাবি জানাচ্ছি যাতে করে দ্রুত সময়ের মধ্যে সেন্ট মার্টিনের জেটিটি সংস্কারের জন্য। জেলা প্রশাসক জানালেন, পর্যটন মৌসুম শুরুর আগেই জেলা পরিষদ জেটিটি মেরামত করবে। যে এটার কাজ জেলা পরিষদ করে এবং জেলা পরিষদ এটা নিয়ে কাজ করছে। আশা করি সিজন শুরু হওয়ার আগে এটা ঠিক হয়ে যাবে। পর্যটক ও দ্বীপের বাসিন্দাদের সুবিধার্থে 2005 সালে নির্মিত হয় প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিটি। পর্যটকের ভরা মৌসুমে দ্বীপে প্রতিদিন ভ্রমণে আসেন কয়েক হাজার পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আইসিসির নিয়ম অনুযায়ী আরব আমিরাতে বাংলাদেশ ক্রিকেট দলকে 6 দিনের কোয়ারেন্টাইন করতে হবে। তবে ওমানের বায়োবাবল থেকে সরাসরি চার্টার্ড ফ্লাইটে দুবাই গেলে কোয়ারেন্টাইন আইন শিথিল হতে পারে বলে মনে করেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। এদিকে ইনজুরি পুনর্বাসন অংশ হিসেবেই নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলবেন তামিম ইকবাল, জানিয়েছেন চিকিৎসক। আপাতত আমাদের কাছে যেটা ইনফরমেশন আছে, ওমানের এখান থেকে নেগেটিভ টেস্ট রিপোর্ট নিয়ে যেতে হবে, সবাইকে ভ্যাকসিনেশন সম্পন্ন করতে হবে এবং ওখানে আমরা যতটুকু জানি যে 24 ঘন্টার একটা কোয়ারেন্টাইন পিরিয়ডের কথা বলা আছে। 6 দিনের কোয়ারেন্টাইনের একটা নির্দেশনা আইসিসি আপাতত সবাইকে দিচ্ছে। কিন্তু যে দলগুলো বাবল টু বাবল ট্রান্সফার হয় তাহলে সেক্ষেত্রে তাদের 6 দিনের কোয়ারেন্টাইন মওকুফ হতে পারে। এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলাটা এই পুনর্বাসন প্রক্রিয়ার কিন্তু একটা অংশ। এই খেলার মধ্যে বোঝা যাবে যে আসলে স্কিল এবং অন্যান্য বিষয়েও কতটুকু নিজেকে ম্যানেজ করতে পারছে এবং এই খেলার ফিডব্যাকের উপর নির্ভর করে আমরা ওর পরবর্তী চিকিৎসার ব্যাপারে চিন্তা করব।